রাতে হঠাৎ লোডশেডিং হল। ঘর অন্ধকার হয়ে গেল। আমি ড্রয়ার থেকে মোমবাতি খুঁজছিলাম। ছেলেও এসে সাহায্য করতে লাগল। অন্ধকারে আমাদের হাত স্পর্শ হল কয়েকবার। আমি একটা মোমবাতি পেলাম। ম্যাচের কাঠি জ্বালিয়ে মোমবাতিতে আগুন ধরালাম। ফিকে আলো ছড়িয়ে পড়ল ঘরে। ছেলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো জিজ্ঞেস করলাম। সে বলল, মা তুমি এই আলোতে খুব সুন্দর লাগছ। আমি লজ্জা পেয়ে গেলাম। সে আমার কাছে এসে বসল। মা আমি কিছু বলবো। আমি হুমক করলাম। সে আমার হাত ধরে বলল, এই মোমবাতির আলোর মতোই আমি তোমার জীবন আলোকিত করতে চাই। তার কথায় আমার বুক ধক করে উঠল। কি মানে জিজ্ঞেস করলাম। সে বলল, মা আমি তোমাকে সুখী রাখতে চাই। তোমার জীবনে আনন্দ আনতে চাই। আমি বললাম, তুই তো আনিস কি? সে মাথা নাড়ল। না মা, ছেলে হিসেবে নয়। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে খুশি রাখতে চাই। কি মোমবাতির আলো কাঁপছিল, আমার মনও কাঁপছিল। ছেলে তুই কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে বিয়ে করব। অন্ধকার ঘরে শুধু আমাদের দুজনের ছায়া নাচছিল দেওয়ালে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান। ঋতিকা আমাদের সাথে কয়েকটা দিন থাকল। সে খুবই ভালো মেয়ে। রান্নাবান্নায় আমাকে সাহায্য করত, ঘরের কাজে হাত লাগাত। আমি তার সাথে কথা বলে বুঝলাম সে রিহানকে সত্যিই ভালোবাসে। আর রিহানও তাকে খুব যত্ন করে। একদিন ঋতিকা আমাকে একান্তে বলল, আন্টি রিহান আপনার কথা বলতে বলতে কাঁদে। ও বলে আপনাকে কত কষ্ট দিয়েছে। আমি বললাম, সেসব আর নেই। ও এখন ভালো আছে। ঋতিকা বলল, আন্টি ও আপনাকে মা হিসেবে খুব ভালোবাসে। ওর আগের সেই সমস্যা এখন আর নেই। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে ওকে সামলালে? ঋতিকা বলল, আন্টি আমার প্রথম স্বামীও এরকম মানসিক সমস্যায় ভুগত। আমি জানতাম কিভাবে হ্যান্ডেল করতে হয়। রিহানের সাথে অনেক ধৈর্য ধরে কাজ করেছি। রিহান কয়েকদিন পর ঋতিকাকে নিয়ে নিজেদের বাসায় চলে গেল। কিন্তু এখন সে নিয়মিত আসত। সপ্তাহে 1 বার বা 2 বার। ঋতিকাকে নিয়ে আসত। আমাদের সাথে স্বাভাবিক আচরণ করত। যেন আগের সেই ঘটনা কখনো ঘটেনি। 6 মাস পরে ঋতিকা গর্ভবতী হল। রিহান খুব খুশি হয়ে আমাকে বলল, মা তুমি দাদি হতে যাচ্ছ। আমিও খুব খুশি হলাম। রাহুল বলল, এবার আমার নাতি বা নাতনি হবে। তানিয়াও খুশি হয়ে বলল, আমি মামি হব। গর্ভাবস্থায় ঋতিকার অনেক যত্ন নিতে হতো। রিহান প্রতিদিন কাজ শেষে ঋতিকাকে নিয়ে আমার কাছে আসত। আমি ঋতিকার খাবারদাবার, ওষুধপত্র সব দেখাশোনা করতাম। রিহান আমাকে বলল, মা তুমি না থাকলে আমরা কি করতাম? 9 মাস পরে ঋতিকার একটি পুত্র সন্তান হল। রিহান ছেলের নাম রাখল অর্নিশ। আমি যখন প্রথম নাতিকে কোলে নিলাম আমার চোখ দিয়ে পানি পড়ল। রিহান বলল, মা তুমি কাঁদছ কেন? আমি বললাম, খুশিতে কাঁদছি। রাহুল বলল, এখন আমাদের পরিবার আরও বড় হয়ে গেল। তানিয়া ছোট্ট অর্নিশকে নিয়ে খেলতে লাগল। সবার মুখে হাসি। কিন্তু একদিন হঠাৎ রিহান আমাকে একা পেয়ে বলল, মা আমি তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম। আমি জানি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি বললাম, রিহান এসব নিয়ে আর ভেবো না। তুই এখন ভালো আছিস, এটাই যথেষ্ট। রিহান বলল, না মা আমি চাই তুমি আমাকে মাফ করো। আমার সেই সময়ের আচরণ একদমই ভুল ছিল। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। তুই আমার ছেলে। মা কি তার ছেলেকে মাফ করবে না? রিহান আমার পা ছুঁয়ে বলল, মা তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি যদি ঋতিকাকে না পেতাম তাহলে আমি হয়তো আরও ভুল পথে চলে যেতাম। আমি বললাম, ভগবানের ইচ্ছায় সব ঠিক হয়ে গেছে। এরপর আরও 2 বছর কেটে গেল। অর্নিশ হাঁটতে শিখে গেছে, কথা বলতে শুরু করেছে। রিহান এখন একটা ভালো চাকরি করে। ঋতিকা ঘর সংসার সামলায়। আমাদের পরিবারে শান্তি। একদিন রিহান আমাকে বলল, মা আমি ঋতিকাকে নিয়ে নিজেদের একটা বাড়ি কিনতে চাই। আমি বললাম, এটা ভালো কথা। তোমাদের নিজেদের সংসার আছে। রিহান বলল, কিন্তু মা আমি তোমাদের থেকে দূরে থাকতে চাই না। আমি বললাম, তুই কাছাকাছি কোথাও বাড়ি নিস। রিহান সত্যিই আমাদের বাড়ির কাছেই একটা বাড়ি কিনল।
এখন প্রতিদিন আসা যাওয়া করে। অর্নিশ আমার কাছে থাকতে ভালোবাসে। আমিও নাতির সাথে সময় কাটাতে পছন্দ করি। তানিয়া এখন কলেজে পড়ে। সে বলে, মা, ভাইজা এখন অনেক ভালো। আগের মতো আর অদ্ভুত ব্যবহার করে না গো। আমি বলি, হ্যাঁ, ও এখন পরিপূর্ণ মানুষ গো। রাহুল মাঝে মাঝে বলে, রিহান যখন ঘর ছেড়ে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম আর ফিরবে না। কিন্তু সে ফিরে এসে আরও ভালো হয়েছে। আমি বলি, কিছু মানুষকে একটু দূরে যেতে হয়, তবেই তারা নিজেদের খুঁজে পায়। আজ অর্নিশের ৩য় জন্মদিন। আমরা সবাই মিলে পার্টি করছি। রিহান কেক কাটতে গিয়ে বলল, মা, তুমি প্রথমে কেক খাওয়াও। আমি অর্নিশকে কোলে নিয়ে কেক খাওয়ালাম। সবাই হাততালি দিল। ঋতিকা বলল, আন্টি, অর্নিশ আপনার মতো সুন্দর হয়েছে। আমি বললাম, ও আমার নাতি, আমার মতো হবে না তো কার মতো হবে? সবাই হেসে উঠল। রিহান আমার কাছে এসে বলল, মা, আজ আমি খুব খুশি। আমার স্ত্রী আছে, ছেলে আছে, পরিবার আছে। সবচেয়ে বড় কথা, তুমি আমাকে মাফ করেছ। আমি বললাম, রিহান, এসব পুরনো কথা আর তুলো না। তুই এখন সুখে আছিস, এটাই আমার কাছে বড় কথা গু। সেই রাতে সবাই চলে যাওয়ার পর রাহুল আমাকে বলল, আজ রিহানকে দেখে মনে হচ্ছিল ও সত্যিই পরিবর্তন হয়েছে। আমি বললাম, হ্যাঁ, ও এখন একজন দায়িত্বশীল বাবা আর স্বামী। রাহুল বলল, ঋতিকা সত্যিই ওকে অনেক সাহায্য করেছে গু। পরের দিন রিহান একা এলো। সে বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ভয় পেয়ে গেলাম। কি কথা? জিজ্ঞেস করলাম। রিহান বলল, মা, আমি চাই তুমি আমার সেই অতীতটা সম্পূর্ণ ভুলে যাও। আমি এখন নতুন রিহান। আমি বললাম, আমি তো ভুলেই গেছি। কি? রিহান বলল, না মা, আমি জানি তুমি মাঝে মাঝে মনে করো। আমি চাই তুমি আমাকে শুধু তোর ছেলে হিসেবে দেখো, অন্য কিছু নয় গো। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, রিহান, তুই সব সময় আমার ছেলে ছিলি। সেটা কখনো পরিবর্তন হয়নি গি। রিহান আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি পৃথিবীর সেরা মা। তুমি আমাকে কখনো ত্যাগ করনি গি। আমিও তাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার ছেলে সত্যিই ফিরে এসেছে। এখন আমাদের পরিবারের সবাই সুখে আছি। রিহান আর ঋতিকা তাদের নিজেদের সংসারে ব্যস্ত। অর্নিশ দিন দিন বড় হচ্ছে। তানিয়া পড়ালেখায় মনোযোগ দিয়েছে। রাহুল চাকরিতে ভালো করছে। আর আমি সবার যত্ন নিচ্ছি। মাঝে মাঝে ভাবি, যদি রিহান সেই দিন ঘর থেকে না চলে যেত তাহলে কি হতো? হয়তো সে কখনো নিজেকে ঠিক করতে পারত না। কখনো কখনো দূরত্ব মানুষকে কাছে আনে। রিহানের ক্ষেত্রেও তাই হয়েছে। আজ ঋতিকা আমাকে বলেছে যে তারা আবার বাচ্চা নিতে চায়। আমি খুশি হয়েছি। আরও একটা নাতি বা নাতনি পেলে আমার আনন্দ আরও বাড়বে। রিহান বলেছে, মা, এবার যদি মেয়ে হয় তাহলে তোমার নামে নাম রাখব। আমি বলেছি, যে নামই রাখো, আমি খুশি হব। এই হলো আমাদের পরিবারের গল্প। একসময় যে পরিবারে অশান্তি ছিল, আজ সেই পরিবারেই সুখ শান্তি। রিহান এখন একজন আদর্শ ছেলে, স্বামী আর বাবা। তার অতীতের সেই অন্ধকার সময়টা এখন স্বপ্নের মতো মনে হয়। আমি বুঝেছি যে কখনো কখনো মানুষ ভুল পথে চলে যায়, কিন্তু ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা যায়। রিহানও ফিরে এসেছে। আর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। গল্পের শেষে এসে আমি সবাইকে বলতে চাই যে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বন্ধনের সীমা রক্ষা করতে হয়। প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট গণ্ডি আছে। সেই গণ্ডি পেরিয়ে গেলেই সমস্যা শুরু হয়। রিহানের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু সময় আর সঠিক চিকিৎসার মাধ্যমে সে আবার স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। আমি আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এই গল্প থেকে শিক্ষা নিন যে যতই কঠিন সমস্যা হোক না কেন, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। পরিবারের কেউ ভুল পথে গেলে তাকে ত্যাগ না করে সাহায্য করুন। একদিন না একদিন সে ঠিক হয়ে যাবে। আমার এই গল্পে হয়তো অনেক রহস্য ছিল, অ্যাডভেঞ্চার ছিল, রোমাঞ্চকর মুহূর্ত ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, একটি পরিবারের কিভাবে বিপর্যয় থেকে উত্তরণ ঘটে। আমার রিহান হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছে। আর এখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি সুখী। সবাইকে ধন্যবাদ আমার এই দীর্ঘ গল্প শোনার জন্য। আমি মীরা খান, আপনাদের সবার মঙ্গল কামনা করি। হান আর তানিয়া। রিহান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি শুরু হয়েছিল গত মাসে। আমার স্বামী রাহুল একটি সরকারি অফিসে চাকরি করে। সে প্রায়ই দেরি করে বাসায় ফিরত। রিহান কলেজ থেকে ফিরে আসার পর আমাদের সাথে অনেক কথা বলত।
কিন্তু সেদিন থেকে সে আমার সাথে আলাদাভাবে কথা বলতে শুরু করল। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফোন করেছিল। সে বলল যে আজ রাতে ঢাকায় থাকতে হবে, একটা জরুরি মিটিং আছে। তানিয়া বান্ধবীর বাসায় পড়ালেখা করতে গেছে, রাতে থেকে যাবে। ঘরে শুধু আমি আর রিহান। রিহান রাতের খাবার খেতে খেতে আমাকে বলল, মা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে বলল, খাওয়ার পরে বলবো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। খাওয়া শেষ করে আমরা বসার ঘরে এলাম। রিহান টিভি অন করে আমার পাশে বসল। একটা রোমান্টিক সিনেমা চলছিল। সেখানে একজন যুবক একজন বয়স্ক মহিলাকে প্রেমের কথা বলছিল। রিহান সেই দৃশ্য দেখে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি মনে করো এরকম ভালোবাসা সম্ভব? আমি একটু অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? সে বলল, না মানে, বয়সের পার্থক্য থাকলেও কি সত্যিকারের ভালোবাসা হতে পারে? আমি বললাম, হ্যাঁ, ভালোবাসার কোনো বয়স নেই। রিহান আমার হাত ধরে বলল, তাহলে আমার ভালোবাসাটাও কি সত্যি হতে পারে? আমি জিজ্ঞেস করলাম, তুই কার ভালোবাসার কথা বলছিস? রিহান একটু থেমে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি হেসে বললাম, আমিও তোকে ভালোবাসি। সে বলল, না মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বললাম, রিহান, তুই কি বলছিস? আমি তোর মা। রিহান বলল, আমি জানি মা, কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমার প্রতি আমার এই অনুভূতি দিন দিন বাড়ছে। আমি উঠে দাঁড়ালাম। রিহান, তুই পাগল হয়ে গেছিস? এটা কি বলছিস? রিহান আমার পিছু পিছু এসে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি রুমে যেতে যেতে বললাম, তুই নিজের রুমে যা, আমি তোর সাথে এই বিষয়ে আর কথা বলতে চাই না। কিন্তু রিহান আমার রুমে ঢুকে গেল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার কথা শোনো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই আমার ছেলে, এসব কথা বলা উচিত নয়। সে বলল, মা, আমি তোমাকে সুখী করতে পারি। বাবা তোমাকে যেভাবে অবহেলা করে আমি সেরকম করব না। আমি ঘাবড়ে গিয়ে বললাম, রিহান, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই তোর বাবার বিরুদ্ধে কেন কথা বলছিস? রিহান বলল, কারণ আমি দেখি বাবা তোমার সাথে কেমন ব্যবহার করে। সে তোমাকে সময় দেয় না, তোমার যত্ন নেয় না। আমি বললাম, সেটা তোর বিচার করার বিষয় নয়। রিহান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে রানীর মতো রাখব, তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি পিছিয়ে গিয়ে বললাম, রিহান, তুই থামো, তুই যা বলছিস সেটা খুবই ভুল। সে বলল, মা, তুমি একবার আমার প্রস্তাব ভেবে দেখো। আমি জোরে চিৎকার করে বললাম, রিহান, তুই আমার রুম থেকে বের হয়ে যা। রিহান চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমার জীবনে একটা ভূমিকম্প হয়ে গেছে। পরের দিন সকালে রিহান স্বাভাবিকভাবে কথা বলল, যেন কিছুই হয়নি, কিন্তু আমি তার দিকে সোজা তাকাতে পারছিলাম না। সন্ধ্যায় রাহুল বাসায় ফিরল। তানিয়াও এলো। আমি ভাবলাম রিহান হয়তো তার মাথার গরম এরই মধ্যে ঠিক হয়ে গেছে। কিন্তু রাতে খাবার টেবিলে রিহান আবার শুরু করল। সে বলল, বাবা, আপনি মাকে নিয়ে কোথাও ঘুরতে যান না কেন? রাহুল বলল, আমার অফিসের এত চাপ, কখন সময় পাই? রিহান বলল, কিন্তু মায়ের তো মন খারাপ থাকে। আমি রিহানের দিকে তাকিয়ে ইশারা করলাম চুপ থাকতে। রাহুল বলল, তোর মা তো কিছু বলেনি? রিহান বলল, মা বলে না, কিন্তু আমি বুঝি। তানিয়া বলল, ভাইজা ঠিক বলেছে, মা সারাদিন ঘরে একা থাকে। রাহুল বলল, আচ্ছা, এই সপ্তাহান্তে কোথাও যাব। কিন্তু আমি জানতাম রাহুল শুধু বলছে, আসলে যাবে না। খাওয়ার পরে রিহান আমাকে রান্নাঘরে সাহায্য করতে এলো। সে আমার কানে ফিসফিস করে বলল, দেখলে মা, বাবা কেমন উদাসীন তোমার প্রতি। আমি বললাম, রিহান, তুই এসব বন্ধ করো। সে বলল, মা, আমি সিরিয়াস, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি বাসন ধুতে ধুতে বললাম, রিহান, তুই হয়তো কনফিউজড আছিস, বয়ঃসন্ধিকালে এরকম হয়। কিন্তু এটা ভুল। রিহান বলল, না মা, আমি কনফিউজড নেই, আমি ঠিক বুঝি আমি কি চাই। আমি বললাম, তুই যা চাইছিস সেটা কখনো সম্ভব নয়। রিহান আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল, মা, তুমি যদি একবার আমার ভালোবাসা গ্রহণ করো তাহলে বুঝবে আমি কত সত্যিকারের ভালোবাসি। আমি ঘুরে দাঁড়িয়ে বললাম, রিহান, তুই আমার ছেলে, আমি তোর মা, এর চেয়ে বড় কোনো বাধা নেই। রিহান বলল, মা, পৃথিবীতে অনেক অসম্ভব ভালোবাসার গল্প আছে, আমাদের ভালোবাসাও তেমনি একটা হতে পারে। আমি বললাম, রিহান, তুই একটা বই পড়িস, একটা সিনেমা দেখিস, এগুলো সব কাল্পনিক, বাস্তবে এসব হয় না। তারপর দিনগুলোতে রিহান আরও বেশি করে আমার কাছে আসতে শুরু করল।
সে আমার কাজে সাহায্য করত, আমার সাথে গল্প করত, আমার পছন্দের জিনিস কিনে আনত। আমি চেষ্টা করতাম তার থেকে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে ছাড়ত না। একদিন রাহুল অফিসে গেছে, তানিয়া স্কুলে। রিহানের কলেজ ছুটি। আমি রান্নাঘরে রান্না করছিলাম। রিহান এসে আমার পাশে দাঁড়াল। সে বলল, মা, আমি একটা কবিতা লিখেছি তোমার জন্য। আমি বললাম, রিহান, আমি এখন রান্না করছি, পরে বলিস। কিন্তু রিহান শুরু করে দিল, তোমার চোখে যে আলো জ্বলে, সেই আলোতে আমি পথ হারাই। তোমার হাসির যে মধুর ছন্দ, সেই ছন্দে আমি মন হারাই। আমি রান্না বন্ধ করে বললাম, রিহান, তুই থামো। এরকম কবিতা তুই আমার জন্য লিখতে পারিস না। রিহান বলল, কেন মা? আমি তো আমার হৃদয়ের কথা বলছি। আমি বললাম, তোর হৃদয়ে ভুল কথা আছে, তুই এগুলো ভুলে যা। রিহান আমার হাত ধরে বলল, মা, আমি পারছি না ভুলতে। প্রতিদিন তোমাকে দেখে আমার ভালোবাসা আরও বাড়ে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই অন্য কোনো মেয়ের কথা ভাবো। তোর বয়সী কোনো মেয়ে ছি। রিহান মাথা নাড়িয়ে বলল, না মা, আমি তোমার মতো কাউকে পাব না। সেদিনই রিহান আমাকে একটা চিঠি দিল। আমি চিঠিটা পড়তে চাইলাম না, কিন্তু রিহান জোর করে আমার হাতে দিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি আমার এই ভালোবাসা তোমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমার হৃদয়ের এই অনুভূতি সত্যি। আমি তোমাকে একজন মা হিসেবেও ভালোবাসি এবং একজন নারী হিসেবেও ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমার এই প্রেমটা একটা সুযোগ দাও। তোমার ভালোবাসায়, রিহান। চিঠিটা পড়ে আমার মাথা ঝিমঝিম করল। আমি বললাম, রিহান, তুই আমাকে খুবই বিপদে ফেলেছিস। আমি কি করব বুঝতে পারছি না। রিহান বলল, মা, তুমি শুধু হ্যাঁ বলো, আমি সব সামলে নেব। আমি বললাম, রিহান, এটা সম্ভব নয়। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বেশি কিছু হতে পারে না। রিহান বলল, মা, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, তাহলে দেখবে আমি তোমাকে কত খুশি রাখতে পারি। আমি মাথা নেড়ে বললাম, না রিহান, আমি এই কথা আর শুনতে চাই না। কিন্তু রিহান ছাড়ল না। সে প্রতিদিন আমাকে ফুল দিত, চকলেট আনত, ছোটখাটো উপহার দিত। আমি সব ফিরিয়ে দিতাম, কিন্তু সে হার মানত না। একদিন সে আমাকে একটা সোনার চেইন কিনে দিল। আমি বললাম, রিহান, তুই এত টাকা কোথায় পেলি? সে বলল, আমার সঞ্চয়ের টাকা দিয়ে কিনেছি, তোমার জন্য। আমি চেইনটা ফেরত দিতে গেলে সে বলল, মা, প্লিজ রেখে দাও, তোমার গলায় দেখতে কত সুন্দর লাগবে। আমি বললাম, রিহান, আমি এসব নিতে পারি না। কিন্তু রিহানের একনাগাদে অনুরোধে শেষ পর্যন্ত আমি চেইনটা রেখে দিলাম। সেদিনই সন্ধ্যায় রাহুল বাসায় এসে চেইনটা দেখতে পেল। সে জিজ্ঞেস করল, এটা কোথায় পেলে? আমি বললাম, রিহান কিনে দিয়েছে। রাহুল অবাক হয়ে বলল, রিহান? ও তো স্টুডেন্ট, এত টাকা কোথায় পেল? আমি বললাম, ও বলেছে সঞ্চয়ের টাকা দিয়ে কিনেছে। রাহুল রিহানকে ডেকে জিজ্ঞেস করল, তুই তোর মাকে এত দামি চেইন কিনে দিলি কেন? রিহান বলল, মা আমার কত যত্ন করে, আমার ইচ্ছা হলো ওকে কিছু দিতে। রাহুল বলল, কিন্তু তোর তো পড়ালেখার খরচ আছে। রিহান বলল, বাবা, মাকে খুশি রাখার চেয়ে বড় কোনো কাজ নেই। রাহুল আর কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম সে কিছুটা সন্দেহ করছে। সেই রাতে রিহান আমার রুমে এসে বলল, মা, তুমি চেইনটা পরে দেখাও না। আমি বললাম, রিহান, আমি তোর বাবার সামনে এটা পড়তে পারি না। সে বলল, কেন? ও তো জানে আমি দিয়েছি। আমি বললাম, তারপরেও। রিহান বলল, মা, তুমি আমার দেওয়া জিনিস পড়তে লজ্জা পাও? আমি বললাম, তা নয়, কিন্তু। রিহান বলল, তাহলে এখনই পড়ো, আমি দেখতে চাই। আমি বাধ্য হয়ে চেইনটা পড়লাম। রিহান খুশি হয়ে বলল, বাহ, তোমাকে দেখতে একদম রানীর মতো লাগছে। আমি চেইনটা খুলে রাখতে গেলে রিহান বলল, না মা, পরেই থাকো। আমি বললাম, রিহান, তোর বাবা দেখলে কি ভাববে? সে বলল, বাবা তো জানে আমি দিয়েছি, ও কিছু বলবে না। কিন্তু আমি চেইনটা খুলে রেখে দিলাম। পরের দিন রিহান আমাকে আরেকটা চমক দিল। সে বলল, মা, আমি একটা কিছু শিখেছি, তুমি চোখ বন্ধ করো। আমি বললাম, কি শিখেছিস? সে বলল, চোখ বন্ধ করো আগে। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ আমি অনুভব করলাম রিহান আমার পায়ে হাত দিয়ে টিপে দিচ্ছে। আমি চোখ খুলে বললাম, রিহান, তুই কি করছিস? সে বলল, মা, আমি মালিশ শিখেছি, তোমার পা ব্যথা করে তাই মালিশ করে দিতে চাই। আমি পা সরিয়ে নিয়ে বললাম, না, আমার লাগবে না। রিহান বলল, মা, প্লিজ, আমি ভালো করতে পারি। আমি দৃঢ়ভাবে বললাম, রিহান, তুই আমার ছেলে,
তুই আমার পায়ে হাত দিতে পারিস না রিহান বলল, মা, আমি তো শুধু সেবা করতে চাইছি আমি বললাম, এটা সেবা নয় রিহান। তুই বুঝতে চাইছিস না রিহান মুখ কালো করে চলে গেল। সেই সপ্তাহান্তে রাহুল সত্যিই আমাদের নিয়ে ঘুরতে গেল। আমরা গেলাম কক্সবাজার। কিন্তু সেখানেও রিহানের ব্যবহার অস্বাভাবিক ছিল। সে সারাক্ষণ আমার পাশে থাকতে চেষ্টা করত। সমুদ্র সৈকতে হাঁটার সময় সে আমার হাত ধরতে চাইছিল। আমি তাকে বারণ করলাম। রাহুল আর তানিয়া যখন সমুদ্রে নেমেছে, রিহান আমাকে বলল, মা, এখানে কত রোমান্টিক পরিবেশ। তুমি আর আমি তার কথা বাধা দিয়ে বললাম, রিহান, তুই থামো। তোর বাবা আর বোন এখানে আছে কি? সে বলল, ওরা তো দূরে আছে আমি বললাম, তারপরেও না গি। হোটেলে ফিরে এসে রাতের খাবারের সময় রিহান আমার জন্য খাবার সার্ভ করছিল। রাহুল লক্ষ্য করে বলল, রিহান, তুই তোর মায়ের খুব যত্ন নিচ্ছিস দেখছি কি? রিহান বলল, মাকে যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। তানিয়া বলল, ভাইজা, তুমি কি মায়ের প্রেমে পড়ে গেছ? তানিয়ার কথায় আমার মুখ শুকিয়ে গেল। রিহান হেসে বলল, হ্যাঁ, মায়ের প্রেমে পড়েছি। রাহুল হেসে বলল, ভালো কথা। ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা থাকা উচিত কিন্তু আমি জানতাম রিহান অন্য অর্থে বলেছে। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রাতে রিহান আমার রুমের দরজায় নক করল। আমি দরজা খুললাম না। সে দরজার বাইরে থেকে বলল, মা, আমার সাথে কথা বলো। আমি বললাম, রিহান, তুই তোর রুমে যা। সে বলল, মা, আমি কিছু বলতে চাই। আমি বললাম, আমি শুনতে চাই না কিন্তু রিহান দরজার বাইরেই দাঁড়িয়ে থাকল। সে বলল, মা, আজ তোমাকে দেখে আমার আরও বেশি ভালো লাগছে। সমুদ্রের হাওয়ায় তোমার চুল উড়ছিল, দেখতে কত সুন্দর লাগছিল। আমি বললাম, রিহান, তুই প্লিজ চুপ থাকো। তোর বাবা শুনে ফেলবে। রিহান বলল, বাবা ঘুমিয়ে গেছে গি। পরের দিন আমরা ঢাকায় ফিরে এলাম। কিন্তু রিহানের ব্যবহার আরও বিচিত্র হয়ে উঠল। সে আমার জন্য প্রতিদিন কোনো না কোনো সারপ্রাইজ আনত। কখনো ফুল, কখনো মিষ্টি, কখনো আমার পছন্দের কিছু। আমি প্রত্যেকবার বারণ করতাম, কিন্তু সে শুনত না। একদিন সে আমার জন্য একটা শাড়ি কিনে এনেছে। আমি বললাম, রিহান, তুই এত খরচ করছিস কেন? তোর পড়ালেখার টাকা নষ্ট করছিস। সে বলল, মা, তোমার জন্য আমার সব টাকা খরচ করতে আমার ভালো লাগে। আমি বললাম, কিন্তু এটা ঠিক নয় গি। রিহান বলল, মা, তুমি শাড়িটা পরে দেখাও। আমি বললাম, না, আমি পরব না। সে বলল, কেন মা? তুমি আমার দেওয়া কিছুই গ্রহণ করছো না আমি বললাম, কারণ তুই ভুল উদ্দেশ্যে এসব দিচ্ছিস। রিহান বলল, আমার উদ্দেশ্য ভুল নয় মা। আমি তোমাকে ভালোবাসি। সেদিনই রাতে রিহান আমাকে একটা চিঠি দিল। এবারের চিঠি আগেরটার চেয়েও বেশি আবেগপূর্ণ। চিঠিতে সে লিখেছিল, আমার প্রিয়তমা মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার হৃদয় কাঁদছে। তুমি আমার প্রতিটি উপহার ফিরিয়ে দাও, আমার প্রতিটি ভালোবাসা প্রত্যাখ্যান করো। কিন্তু আমি হাল ছাড়ব না। আমি জানি একদিন তুমি আমার ভালোবাসা বুঝবে। আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন লাগে গি। চিঠিটা পড়ে আমি কাঁদতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার জীবন সম্পূর্ণ উল্টে গেছে। আমি রিহানকে ডেকে বললাম, রিহান, তুই আমাকে খুবই কষ্ট দিচ্ছিস। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না গি। রিহান বলল, মা, কিন্তু আমার হৃদয় তো অন্য কথা বলে। আমি বললাম, তোর হৃদয় ভুল বলছে। তুই একটা সাইকোলজিস্টের কাছে যা। রিহান বলল, মা, আমার মানসিক কোনো সমস্যা নেই। আমি সুস্থ মানুষ। শুধু তোমাকে ভালোবাসি। এরপর কয়েকটা দিন রিহান চুপ থাকল। আমি ভাবলাম হয়তো সে বুঝে গেছে। কিন্তু আমি ভুল ভাবছিলাম। সে আসলে একটা বড় পরিকল্পনা করছিল। একদিন রাহুল অফিসে গেছে, তানিয়া স্কুলে। আমি দুপুরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কপালে হাত দিয়ে আছে। আমি চোখ খুলে দেখি রিহান আমার পাশে বসে আছে। আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। রিহান, তুই কি করছিস? রিহান বলল, মা, তুমি ঘুমাচ্ছিলে। তোমাকে দেখতে কত সুন্দর লাগছিল। আমি বললাম, তুই আমার রুমে এলি কেন? সে বলল, তোমার জ্বর আছে কিনা দেখতে এসেছিলাম। আমি বললাম, আমার জ্বর নেই। তুই জাগ। কিন্তু রিহান যেতে চাইল না। সে বলল, মা, আমার সাথে একটু কথা বলো। আমি বললাম, আমার কোনো কথা নেই। রিহান বলল, মা, আমি তোমাকে বলেছিলাম আমি অপেক্ষা করব। আমি এখনও অপেক্ষা করছি। আমি বললাম, রিহান, তুই বৃথা অপেক্ষা করছিস। রিহান আমার হাত ধরে বলল, মা, তুমি একবার আমার প্রেমটা গ্রহণ করে দেখো। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী করব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিহান, তুই আমাকে পাগল করে দিচ্ছিস।
আমি আর পারছি না গি। রিহান বলল, মা তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিছু করে ফেলব। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, কি করবি? সে বলল, আমি বাবার কাছে সব বলে দেব। আমি চিৎকার করে বললাম, কি বলবি? সে বলল, বলবো তুমি আমাকে প্রভাবিত করেছ। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বললাম, রিহান তুই এত নিচে নামবি? সে বলল, মা আমি মিথ্যা বলবো না। কিন্তু আমি বলবো যে তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সামাজিক ভয়ে প্রকাশ করছো না গি। আমি বললাম, এটা মিথ্যা। আমি তোকে সেভাবে ভালোবাসি না গি। রিহান বলল, মা তুমি যদি আমার সাথে একটা রাত কাটাও তাহলে আমি আর কিছু চাইব না গি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রিহান তুই কি বলছিস? তুই আমার ছেলে। সে বলল, মা শুধু একটা রাত। আমি তোমাকে কষ্ট দেব না গি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, রিহান তুই আমার রুম থেকে বের হয়ে যা। আমি তোর সাথে আর কথা বলবো না ঘি। রিহান বলল, মা তুমি রাগ করো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি চিৎকার করে বললাম, আমি তোকে মা হিসেবে ভালোবাসি, অন্য কোনোভাবে নয় গে। সেদিনের পর থেকে আমি রিহানের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। কিন্তু রিহান হাল ছাড়ল না। সে আরও বেশি করে আমার কাছে আসতে শুরু করল। সে আমার রান্নাঘরে এসে সাহায্য করত, কিন্তু আমি কোনো কথা বলতাম না। সে আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি উত্তর দিতাম না। একদিন রাহুল বলল, তুমি রিহানের সাথে কথা বলছো না কেন? ও কি অপরাধ করেছে? আমি বললাম, কিছু না। রাহুল বলল, কিছু তো হয়েছে। রিহানও খুব মন খারাপ করে আছে। আমি বললাম, ওর সাথে আমার কোনো ব্যাপার নেই গিউ। রাহুল বলল, তুমি ওর মা, তুমি ওর সাথে রাগ করে থাকতে পারো না ঘি। আমি বললাম, আমি রাগ করে নেই, শুধু কথা বলতে ইচ্ছে করছে না ঘি। রাহুল আর কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম সে সন্দেহ করছে। সেই রাতে রিহান আমার রুমে এলো। আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সে চাবি দিয়ে খুলে ফেলল। আমি বললাম, রিহান তুই বের হয়ে যা। সে বলল, মা আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি বললাম, আমি তোর সাথে কোনো কথা বলবো না গি। রিহান আমার পাশে এসে বসে বলল, মা তুমি আমার সাথে এভাবে রাগ করে থাকতে পারো না। আমি তোর ছেলে। আমি বললাম, তুই যদি আমার ছেলে হিসেবে ব্যবহার করতিস তাহলে আমি রাগ করতাম না ঘি। রিহান বলল, মা আমি তো তোমার ছেলেই, শুধু তোমাকে একটু বেশি ভালোবাসি। আমি বললাম, তোর এই বেশি ভালোবাসা আমি চাই না ঘি। রিহান বলল, মা তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি সত্যিই কিছু করে ফেলব। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, কি করবি? সে বলল, আমি ঘর ছেড়ে চলে যাব। আমি বললাম, তুই যেখানে খুশি যা ঘি। রিহান বলল, মা তুমি আমাকে চলে যেতে বলছো? আমি বললাম, তুই যদি ছেলে হিসেবে থাকতে পারিস তাহলে থাকো, নইলে চলে যা ঘি। রিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। পরের দিন সকালে রিহান সত্যিই বাসা থেকে চলে গেল। সে একটা চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা, প্রিয় মা, তুমি আমাকে চলে যেতে বলেছ, আমি যাচ্ছি, কিন্তু জেনে রেখো আমি তোমাকে ভালোবেসেই যাব। হয়তো দূর থেকে তোমার খোঁজ নেব, কিন্তু তোমাকে কষ্ট দেব না। আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে পারোনি, সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তোমাকে দোষ দিই না। তোমার অভাগা ছেলে রিহান। চিঠিটা পড়ে আমার মন খারাপ হয়ে গেল। রিহানের আচরণ ভুল ছিল, কিন্তু সে তো আমার ছেলে। রাহুল রিহানকে খুঁজতে শুরু করল। সে পুলিশে খবর দিল, আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিল, কিন্তু রিহানের কোনো খোঁজ পেল না। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, মা ভাইয়া কোথায় গেল? আমি বললাম, ও ফিরে আসবে। কিন্তু দিন যেতে লাগল, রিহানের কোনো খোঁজ পেলাম না। রাহুল আমাকে দোষ দিতে শুরু করল। সে বলল, তুমি ওর সাথে কি এমন ব্যবহার করেছিলে যে ও ঘর ছেড়ে চলে গেল? আমি কি বলবো? আমি তো সত্য বলতে পারি না। আমি বললাম, আমি তো কিছু করিনি, ও নিজে থেকেই চলে গেছে। রাহুল বলল, নিজে থেকে কেউ চলে যায়? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি চুপ করে থাকলাম। 1 মাস পরে রিহানের একটা ফোন এলো। সে বলল, মা আমি ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না গিয়ে। আমি বললাম, রিহান তুই কোথায় আছিস? বাসায় চলে আয়। সে বলল, না মা আমি আর ফিরব না, কিন্তু তোমাদের খোঁজ নিতে থাকব। আমি কাঁদতে কাঁদতে বললাম, রিহান তুই আমার ছেলে, বাসায় ফিরে আয়। সে বলল, মা আমি জানি আমার আচরণ ভুল ছিল, কিন্তু আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন আমি দূরে থেকে তোমাদের শান্তিতে থাকতে দিতে চাই। ফোনটা কেটে গেল। আমি কাঁদতে থাকলাম। রাহুল এসে জিজ্ঞেস করল, কার ফোন? আমি বললাম, রিহানের। সে বলল, কি বলেছে?
আমি বললাম, ও ভালো আছে, কিন্তু ফিরবে না। রাহুল রেগে গিয়ে বলল, কেন ফিরবে না? ও আমার ছেলে। আমি ওকে ফিরিয়ে আনব, কিন্তু রিহান আর কোনো ঠিকানা দেয়নি। ফোন নাম্বারটাও বন্ধ হয়ে গেছে। 6 মাস পরে আবার রিহানের ফোন এলো। এবার সে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। ভালোই আছি। আমি বললাম, রিহান, তুই প্লিজ বাসায় চলে আয়। আমি তোর জন্য কত চিন্তা করি। সে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করো, কিন্তু আমি আর ফিরে গেলে আবার সেই সমস্যা হবে। আমি বললাম, তুই যদি ছেলে হিসেবে থাকিস তাহলে কোনো সমস্যা হবে না। রিহান হেসে বলল, মা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন আমি দূরে থেকে সেই ভালোবাসা লালন করি। এরপর মাঝে মাঝে রিহানের ফোন আসত। সে আমাদের খোঁজখবর নিত। তানিয়ার পড়ালেখা, রাহুলের চাকরি, আমার স্বাস্থ্য, সব বিষয়ে জিজ্ঞেস করত। কিন্তু বাসায় ফিরে আসার কথা আর বলত না। 2 বছর পরে হঠাৎ একদিন রিহান বাসায় এলো। কিন্তু সে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার সাথে একটা মেয়েও এসেছে। সে বলল, মা, বাবা, এটা ঋতিকা। আমরা বিয়ে করেছি। আমি আর রাহুল অবাক হয়ে গেলাম। রাহুল বলল, তুই বিয়ে করেছিস? কখন? রিহান বলল, 6 মাস আগে। ঋতিকা আমাকে অনেক সাহায্য করেছে। আমি ঋতিকার দিকে তাকিয়ে দেখলাম সে একজন সুন্দর মেয়ে, আমার বয়সী। তার বয়স হবে 38-40-এর মতো। রিহান বলল, ঋতিকা আমার বশের মেয়ে, ডিভোর্সি। আমি যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, ও আমাকে সামলেছে। ঋতিকা আমাকে প্রণাম করে বলল, আন্টি, আমি রিহানের সব কথা জানি। ও আপনাকে নিয়ে কত কথা বলে। আমি অবাক হয়ে বললাম, তুমি সব জানো? ঋতিকা বলল, হ্যাঁ আন্টি। রিহান আমাকে তার মনের কথা খুলে বলেছে। আমি ওকে বুঝিয়েছি যে এটা একটা মানসিক সমস্যা ছিল। রিহান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পেরেছি আমার কি হয়েছিল। আমার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। ঋতিকা আমাকে কাউন্সেলিং করিয়েছে। এখন আমি স্বাভাবিক। আমি কাঁদতে শুরু করলাম। রিহান আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট। রাহুল বলল, রিহান, তুই আর কখনো ঘর ছেড়ে যাবি না? রিহান বলল, না বাবা, আমি আর যাব না। কিন্তু আমি আর এখানে থাকতে পারব না। আমার নিজের পরিবার আছে এখন। তানিয়া ভাইয়াকে দেখে খুব খুশি হয়ে গেল। সে বলল, ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? রিহান বলল, ভাইয়া একটু সমস্যায় পড়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। রি